দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ই-ভ্যালি বিজনেস রিপোর্টে। সুদ হারের বাধ্যবাধকতা, আমানত সংগ্রহে আগ্রহ কমাবে ব্যাংকের, বাড়বে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। অস্থির হয়ে উঠেছে সুতার বাজার, 7 মাসে দর বেড়েছে 30 ভাগের বেশি। অর্ধেক গণপরিবহন চালুর ঘোষণায় ক্ষুব্ধ বাস মালিক ও শ্রমিকরা, অবগত ছিল না সড়ক পরিবহন বিভাগও। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। সুদ হার বেঁধে দেওয়ায় আমানত সংগ্রহে ব্যাংকের আগ্রহ কমবে, ফলে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ঝুঁকবে গ্রাহকরা, কমবে ব্যাংকের আয়ও। বাজার ভিত্তিক হারের বদলে কেন্দ্রীয় ব্যাংকের আমানতের সুদ হার বেঁধে দেওয়ার নীতি নিয়ে এমন পর্যবেক্ষণ বিশ্লেষক আর ব্যাংকারদের। তাঁদের মতে, বন্ডের মাধ্যমে বাজার থেকে বাড়তি তারল্য তুলে নিলেই সমস্যার সমাধান করা যেত। সৌরভ রহমানের রিপোর্টে বিস্তারিত। ব্যাংকে টাকা জমার বিপরীতে সুদ পায় গ্রাহক। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে 2020-এর জুলাইয়ে দেশের ব্যাংকিং খাতে আমানতের গড় সুদহার ছিল 5.02 ভাগ। এক বছর পরে গেল জুনে যা নেমে এসেছে 4.13 ভাগে। অর্থাৎ প্রতি 100 টাকায় বিনিয়োগে ব্যাংক থেকে গ্রাহক পাচ্ছে 104 টাকা 13 পয়সা। যদিও একই সময়ে 5.5 ভাগ মূল্যস্ফীতির কারণে 100 টাকার পণ্য কিনতে হচ্ছে 105 টাকা 50 পয়সায়। তারল্যের ব্যাপক প্রসার ঘটেছে এবং তারল্য এত বেশি হওয়ার কারণেই এই ইন্টারেস্ট রেটটা কমে এসছে। একই সাথে যেহেতু সাপ্লাই অফ লোনেবল ফান্ড বেড়ে গেছে, কিন্তু লোনের যে চাহিদা সেটা কিন্তু পতন হয়েছে করোনার কারণে। এমন অবস্থায় 3 মাস ও এর বেশি মেয়াদি আমানতের সুদ হার মূল্যস্ফীতির থেকে কম হতে পারবে না বলে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যা কার্যকর করতে আগামী 1 সপ্তাহ সময় লাগবে বলে জানা গেছে। মেয়াদি আর মাসিক কিস্তি, এই দুইভাবে ব্যাংকে টাকা জমা রাখেন গ্রাহকরা। ব্যাংকিং খাতের মোট আমানতের অর্ধেকেরও বেশি 3 মাস ও এর বেশি মেয়াদি। নতুন নীতিতে এমন গ্রাহকরাই বেশি লাভবান হবেন। অনেকেই কিন্তু পার্সোনাল যে ডিপোজিট যেটা ছিল, যেটা হয়তো সেভিংসে ছিল, সেই অ্যামাউন্টটা মুভ করে যাবে ফিক্সড ডিপোজিট। এবং এট দ্য সেম টাইম আপনি জানেন যে যেহেতু একবার যদি আমার ব্যাংকে কোনো রেট বেশি থাকে, তখন কোম্পানিগুলো এসে কিন্তু আমার সাথে নেগোশিয়েট করবে। সো ইন দ্য প্রসেস আপনার কস্ট হিউজ বেড়ে। আমি আমার ব্যাংকের কথা, আমার ছোট ব্যাংক, আমি দেখছিলাম আমার প্রায় 3,000 কোটি টাকা আছে। আমি 3% করে যদি আমি বাড়াইতে হয় বা 2.5% বাড়াই, আমার প্রায় 70 কোটি টাকা বছরের ইম্প্যাক্ট হবে। এর আগে গেল বছরের এপ্রিলে ঋণের সুদ হারের সর্বোচ্চ সীমা 9% বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। যদিও 1 বছরের ব্যবধানে অনেক ব্যাংকেই সেই ঋণের সুদ হার 6% নেমেছে বাজারে চাহিদা কমে যাওয়ায়, যা ব্যাংকের আমানতের চাহিদাও কমিয়ে দিয়েছে। বর্তমানে দেশের ব্যাংকগুলোর কাছে প্রায় 2.5 লাখ কোটি টাকা জমা আছে। এর মধ্যে 60,000 কোটি টাকা একেবারেই অলস পড়ে আছে। এই আর্টিফিশিয়ালি অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্টারভেনশন করে এটা যেটা করতে হবে, রেজাল্ট হবে যে ভালো ব্যাংক যারা আছে তারা, তাদের তারল্য অনেক বেশি, তারা নতুন কোনো ফিক্সড ডিপোজিট নেবে না। তারা এদেরকে এই কাস্টমার গুলো তখন অন্য জায়গায় যেতে হবে। এবং তারা কোথায় যাবে? তারা যাবে হাই রিস্ক ইনস্টিটিউশনে। আর সবচেয়ে ভালো হয় 9-6 থেকে বেরিয়ে আসা। ব্যাংকের এই প্রয়োজন অনুযায়ী আপনার সে ফিক্স আমানতের সুদের হার দেবে। তবে একটা জিনিস, মানে ঋণের হার এবং আমানতের হারের স্প্রেডটা যেন কোনো ক্রমে 3% বেশি না হয়। একই সঙ্গে সোমবার থেকে বাংলাদেশ ব্যাংক বিলের নিলাম শুরু হয়েছে। এই বিল বিক্রি করে বাজার থেকে অতিরিক্ত তারল্য তুলে নেবে কেন্দ্রীয় ব্যাংক। বিপরীতে ব্যাংকগুলো মুনাফা পাবে। তবে এর মাধ্যমে ঠিক কত টাকা তুলে নেওয়া হবে তা এখনও নির্ধারণ করেনি বাংলাদেশ ব্যাংক। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বিশ্ববাজারে তুলার দাম বৃদ্ধিতে অস্থির হয়ে উঠেছে দেশের সুতার বাজার। হিসেব বলছে গত 7 মাসে সুতার দাম বেড়েছে 30 ভাগের বেশি। এতে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তৈরি পোশাক রপ্তানিকারকরা। তাঁরা বলছেন, পোশাক খাতে চাহিদা বৃদ্ধির সুযোগ নিচ্ছে স্পিনিং মিলের মালিকরা। সাদাত হোসেনের রিপোর্ট। দেশের সুতা তৈরির প্রধান কাঁচামাল তুলার 90 ভাগই আসে বিদেশ থেকে। হিসেব বলছে জানুয়ারির শুরুতেও বিশ্ববাজারে প্রতি কেজি তুলার দাম ছিল $1.85। এখন যা কিনতে হচ্ছে $2.35। তুলা আমদানিতে পরিবহন ব্যয়ও বেড়েছে কন্টেইনার এবং জাহাজ ভাড়া বাড়ার কারণে, যা সুতার দাম বাড়িয়ে দিয়েছে 30 ভাগের মতো। এই প্রাইসটা শুধু আমাদের দেশে বাড়ছে তা না, কিন্তু এটা আপনার ভারত যান, পাকিস্তান যান, ভিয়েতনাম যান, চায়নাতে যান, সব জায়গায় এই কস্টিং বাড়ছে। আমাদের হিসাবে এখন প্রত্যেকটা দেশে মিনিমাম তাদের 22% কস্ট সুতার উপরে, 22% তাদের ইনক্রিজ হয়েছে। ব্যবসায়ীদের হিসেবে 30 সিঙ্গেল কার্ড নামে পরিচিত প্রতি কেজি নিট সুতা এখন বিক্রি হচ্ছে $3.90 থেকে $4.10।
এক মাস আগেও যা 20 থেকে 25 সেন্ট কম ছিল, আর 40 কার্টের সুতার দাম উঠে গেছে $5 উপরে। এমন অস্বাভাবিক দর বৃদ্ধিতে বিপাকে পড়েছে তৈরি পোশাক রপ্তানিকারকরা। ইন্টারন্যাশনাল মার্কেটের চেয়ে অলওয়েজ বাংলাদেশের সুতার দামটা 30 সেন্টের মতো একটা ভেরিয়েশন থাকে, বেশি থাকে বাংলাদেশে। আমরা সেটা অ্যাকসেপ্ট করি। এই ডিফারেন্সটা যদি ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে যদি $1 ডিফারেন্স হয়ে যায়, 80 সেন্ট, 90 সেন্ট, 70 সেন্ট ডিফারেন্স হয়, তখন তো এটা সহনীয় পর্যায়ে থাকে না। কারণ আমার প্রতিদ্বন্দ্বী দেশ যারা, তারা যদি সুতার দাম আর সুতা আরো কমে পায়, সে তো আমার আলটিমেট যে আমার কাস্টমার তো এক জায়গায়, তো কাস্টমারকে যদি সে আরো কম প্রাইসে অফার করে, তো আমি তো সেখানে অর্ডার পাবো না। এভরি উইকে আমাদের র মেটেরিয়ালস কস্ট বেড়ে যাচ্ছে। আমরা বাইরে থেকে যতটুকু প্রাইস আগে তো বাড়াতে পারি না, বরঞ্চ আরো কমেছে, বিকজ ডিমান্ডই ছিল না, অর্ডারই ছিল না। তখনও সুতার দাম বেড়েছে, তখনও লস দিয়েছি। এখন যতটুকু আমরা বাড়াতে পারছি তার থেকে বেশি সুতার দাম বাড়ছে, যার ফলে আমাদের ঘুরে ফিরে আমরা লসের মধ্যে আছি। রপ্তানিকারকরা বলছেন, গেল কয়েক মাস ধরে পোশাক খাতে ক্রয়াদেশ বাড়ছে। অন্যদিকে জাহাজ সংকটের কারণে আমদানির সময় বেশি লাগায় সুতার আমদানি কমেছে বিশ্ববাজার থেকে। এমন সংকটের সুযোগ নিচ্ছেন দেশীয় স্পিনাররা, এমন অভিযোগ পোশাক রপ্তানিকারকদের। কমপ্লিটলি আনইথিক্যাল এবং এটা মানে এটা বাস্তবসম্মত নয়। কারণ সুতার তুলার ইন্টারন্যাশনাল মার্কেটের যে মূল্য, সেটাকে যদি আমরা হিসাবে নেই, তাহলে দেখা যাবে যে তাদের $4 নিচে সুতার দামটা থাকা উচিত। $3.5 পর্যন্ত সুতার দাম হতে পারে। তো ওনারা হঠাৎ করে মনে করলেন যে আজকে শনিবারে ওনারা 10 সেন্ট দাম বাড়াই দিবেন, বাস ঘোষণা দিল 10 সেন্ট বাড়ানো, বা সবাই বাড়াই দিল 10 সেন্ট। স্পিনিং মিল মালিকরা কিন্তু বিগত 3-4 বছর কিন্তু ভীষণভাবে লোকসান দিয়ে আসছে। কেউ কিন্তু কোনো ব্যাংকের টাকা পরিশোধ করতে পারে না। আপনি খবর নেন, কারণ হয়েছে যে তখন বিদেশে সস্তা ছিল কিছু, আমাদের এখানে সস্তা কিছু ব্যবধান ছিল, নেয় নাই। এবং এখন যেহেতু তাদের চাহিদা বেশি, ডিমান্ড বেশি, এখন সবাই আসছে। কিন্তু এইসব কোম্পানিগুলো যদি আগে আমাদের কাছ থেকে সুতাগুলো নিত, তাহলে কিন্তু আমরা কিছু স্পিনিং বাড়াইতে পারতাম। এই যে এখন যে ডিমান্ডটা, আমাদের চাপটা 30% বেশি হয়েছে, এটা কিন্তু সত্যিকারে বেশি চাপ, আমাদের কিন্তু দেওয়ার মতো ক্যাপাসিটি নাই। সুতার দাম সহনীয় পর্যায়ে রাখতে দেশীয় স্পিনারদের আহ্বান জানিয়েছে বিজিএমইএ এবং বিকেএমইএ। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। অর্ধেক গণপরিবহন চালুর ঘোষণায় ক্ষুব্ধ বাস মালিক ও শ্রমিকরা। এমন সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে তারা বলছেন, এই ঘোষণা দেওয়ার আগে মালিক শ্রমিকদের সাথে আলোচনা করা হয়নি। এমনকি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এ বিষয়ে অবগত ছিল না বলে জানিয়েছেন মন্ত্রী। অন্যদিকে অর্ধেক পরিবহন রাস্তায় নামার বিষয়টি কিভাবে নিশ্চিত হবে, সে বিষয়টিও স্পষ্ট নয়। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। ছোট বড় মিলিয়ে 1 লাখের মতো যাত্রীবাহী বাস রয়েছে দেশে। করোনা মহামারীর কারণে গত 18 মাসের মধ্যে 12 মাসই যাত্রী পরিবহন করতে পারেনি যারা। এমন অবস্থায় বাস মালিকরা যেমন আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, তেমনি আয় রোজগার হুমকিতে পড়েছে চালক ও শ্রমিকদের। আমাদের গাড়ির চাকা গললে আমরা খেতে পারি, কিন্তু গাড়ির চাকা না গলে খেতে পারি না। এক গাড়ির মধ্যে 2-3জন ড্রাইভার, আমি 3 দিন চালাইলে হয়তো 3 দিন চালাইবো, কথাটা ঠিক না? এরকম যদি হইতেই থাকে, তাহলে আমরা আজকে যারা কাজ করে কর্ম করে ভাত খাই, এই কর্মচারীরা হয়তো অন্য কোনো জগতে চলে যেতে হবে। 11 আগস্ট থেকে সারা দেশে চালু হচ্ছে গণপরিবহন চলাচল। রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সেখানে বলা হয়েছে, স্বাভাবিক সময়ের মতো গাড়ির আসন সংখ্যা অনুযায়ী যাত্রী বহন করা যাবে। এক্ষেত্রে বর্ধিত ভাড়া আর কার্যকর থাকবে না। এমন ঘোষণায় খুশি পরিবহন মালিকরাও। তবে অর্ধেক পরিবহন চালুর সিদ্ধান্তকে অযৌক্তিক বলছেন তারা। এটা তো একটা অসম্ভব ব্যাপার, এটা কঠিন ব্যাপার, অর্ধেক বাস চলাচলের বিষয়। কারণ এই দেশে তো এমন না যে একটা কোম্পানি বা 2টা কোম্পানির বাস চলে, এখানে হাজারো মালিক। সেটা কিভাবে নির্ণয় করব আমরা, কিভাবে নির্ধারণ করব যে অর্ধেক বাস চলতেছে কিনা? দ্বিতীয়ত, যদি অর্ধেক বাস চলাচল করে সেখানে যাত্রীর চাপ বাড়বে। শ্রমিকদের কিন্তু এখানে সমস্যা হবে, কারণ শ্রমিকরা দীর্ঘদিন পর গাড়ি চালিতেছে, অর্ধেক চলবে অর্ধেক চলবে না, তাহলে এই শ্রমিকরা চলবে কিভাবে? শুধু মালিক শ্রমিকই নয়, মন্ত্রিপরিষদ বিভাগের এমন সিদ্ধান্তের বিষয়ে অবগত নন খোদ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীও। এই বিষয়টি আমাদের মন্ত্রণালয় বিআরটিএর সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু আলোচনা করে নিলে ভালো হতো। এই যে চালু করতে গিয়ে অর্ধেক চালু হবে অর্ধেক হবে না, এটার গ্যারান্টি কে দেবে? এমন অবস্থায় 11 জুলাই থেকে অর্ধেক গণপরিবহন চালুর বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান পরিবহন মালিক ও শ্রমিকদের। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সিদ্ধান্তটা পরিবর্তন করবেন। শতভাগ গাড়ি যেন চলতে পারে
সে ব্যাপারে যেন সিদ্ধান্ত নেন। আমি মনে করি শতভাগ সিটে শতভাগ গাড়ি এবং শতভাগ গাড়ি চলাচল করতে দেওয়ারই সরকার উচিত। শতভাগ গণপরিবহন চালু না হলে সড়ক, রেল বা নৌপথে যাত্রীর চাপ বেশি হবে। এতে করোনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। এই ধরনের পরিকল্পনা করে কিন্তু আমাদের সংক্রমণ কমানোর কোনো লাভ হবে না, সংক্রমণ কমবে না এতে। আমাদের তো আশঙ্কা হচ্ছে যে এইটা যেরকম ভাবে অল্প অল্প একটু কমতেছিল, সেই কমাটা আবার সেই ঊর্ধ্বগতিতে যাবে। অবশেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, আন্তজেলা বাস চলাচল কমাতেই অর্ধেক গাড়ি রাস্তায় নামানোর শর্ত দেয়া হয়েছে। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নকশি কাঁথায় ভাগ্য বদলেছে ঝিনাইদহের 1.5 শতাধিক নারীর। এ উদ্যোগের পথিকৃৎ শাপলা খাতুন। তার সফলতার খবরে অনেকেই আগ্রহী হয়ে যুক্ত হচ্ছেন সুই সুতার বুননে। প্রতিনিধি শাহরিয়ার রহমান রকির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার বলরামপুর গ্রামের গৃহবধূ শাপলা খাতুন মাত্র 16 বছর বয়সেই বসতে হয় বিয়ের পিঁড়িতে। পরিবারের অভাব দূর করতে নিজ হাতে কাপড়ে নকশা তৈরি করে নারীদের দেন সেলাই করতে। শুরু হয় তার কাঁথা তৈরি করে বিক্রির উদ্যোগ। ফেসবুকে একটা আইডি খুলেছি, একটা পেজ আছে, ওখান থেকে দেখে তারপরে আমি বিভিন্ন পায়ে যেয়ে সেগুলো পৌঁছিয়ে তাদের দেখিয়ে অর্ডারটা নিয়ে আসি। আর এটা আমার ইচ্ছা জেলা পর্যায়ে না, আমি বিভাগ কিংবা দেশের বাইরে পর্যন্ত আমার কাঁথা বিক্রি করতে চাই। 2018 সালে এক একটি নকশি কাঁথা গড়ে বিক্রি হয় 3500 টাকায়। এরপর আর পিছনে তাকাতে হয়নি শাপলাকে। সকাল কিংবা দুপুর বিভিন্ন সময় গ্রামের নারীরা হাজির হন তার বাড়িতে। কেউ কেউ কাঁথা নিয়ে বাড়িতে, আবার কেউ কেউ সেখানে বসে যান কাঁথা সেলাই করতে। বর্তমানে তার অধীনে কাজ করছেন এলাকার 1.5 শতাধিক নারী। এক এক সময় এক এক ডিজাইন দেয়, একটা করে আমি তুলি মাসে। একদিন থেকে এগুলা কাজ করি, আর এগুলা করতে আমাদের ভালো লাগে। পড়ালেখা আমাদের হচ্ছে, বাড়তি একটা ইনকামও হচ্ছে, আমরা এই টাকাগুলো সংসারেও দিতে পারছি। শাপলা খাতুন সহ অন্যান্য নারী উদ্যোক্তাদের তৈরি নকশি কাঁথার বাজার সম্প্রসারণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আছে, তার মাধ্যমে জয়িতা, অঙ্গনা সহ বিভিন্ন যেই বড় বড় প্রকল্পগুলো আছে, যে উদ্যোগগুলো আছে, তার মাধ্যমে আমাদের এই শাপলা খাতুনের মতো উদ্যোক্তাদের জিনিসগুলো আমরা সারা দেশে ছড়িয়ে দিতে পারবো। এই লক্ষ্যে আমরা একটি উদ্যোগ গ্রহণ করেছি। নকশার ধরন অনুসারে এক একটি কাঁথা সেলাই করতে সময় লাগে 15 দিন থেকে 1 মাস পর্যন্ত। প্রতিটি কাঁথার জন্য নারীরা মজুরি পান 1000 টাকার মতো। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারে। সার্বিক সূচক DSEX 32 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6688-এ। বেচাকেনা হয়েছে 2939 কোটি টাকার। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 181টির, কমেছে 173টির, আর অপরিবর্তিত আছে 20টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। বাংলাদেশ ব্যাংকের মানি মার্কেটে এক্সেস লিকুইডিটি কমানোর জন্য বাংলাদেশ ব্যাংক বিল ইস্যু করার স্টেপ এবং বাংলাদেশের ব্যাংকগুলোর FDR এর ডিপোজিট রেট একটি ফ্লোর দিয়ে দেওয়াকে কেন্দ্র করে আজকে মার্কেটে দিনের শুরু থেকেই ভোলাটিলিটি ছিল। দিনের শুরুতে DSEX প্রায় 50 পয়েন্টে একটি কারেকশন দেখতে পায়, তারপরে রিকভারি করে দিন শেষে DSEX 32 পয়েন্ট পজিটিভে ছিল। দিন শেষে DSEX 6628 দাঁড়িয়েছে। আজকে মূলত লার্জ ক্যাপ সেক্টরগুলোর স্ট্রং পজিটিভ মুভমেন্ট থেকে আমরা DSEX এ পজিটিভ মুভমেন্ট দেখতে পেয়েছি। ফুয়েল পাওয়ার সেক্টর, সিমেন্ট, ফার্মা সেক্টর, ইঞ্জিনিয়ারিং এবং ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর আজকে দিন শেষে পজিটিভে ক্লোজ করেছে। ডিপোজিটের ফ্লোর বেঁধে দেওয়ার কারণে ব্যাংক সেক্টর একটি নেগেটিভ মুভমেন্ট দেখতে পেয়েছি। এছাড়া NBFI এবং টেলিকম সেক্টর আজকে দিন শেষে নেগেটিভ ট্রেন্ডে দিন শেষ করেছে। আজকে আমরা মার্কেটে একটি রেকর্ড টার্নওভার দেখতে পেয়েছি। 2010-এর পর থেকে আজকে আমরা সর্বোচ্চ টার্নওভার রেকর্ড হয়েছে। দিন শেষে টার্নওভার ছিল 2993 কোটি, যা গতকালকে চাইতেও প্রায় 400 কোটির বেশি। মেসি যোগ দিলেই 100 কোটি মূল্যের দলে পরিণত হবে PSG। দামি ফুটবল দলের তালিকার 2য় স্থানে উঠে আসবে ক্লাবটি। কিভাবে সেটি হবে আর প্রথম অবস্থানেই বা কোন দল, সে খবর জানাবো ডেস্ক রিপোর্টে। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসি ক্লাব ফুটবলে যার যাত্রা শুরু হয়েছিল বার্সেলোনার মাধ্যমে। দীর্ঘ 21 বছর পর বার্সাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন রোববার। এবার বেছে নেবেন অন্য কোনো ক্লাব। তাহলে কি
মেসি সম্ভাব্য গন্তব্য হিসেবে সবচেয়ে এগিয়ে আছে ফ্রান্সের ক্লাব পিএসজি। গণমাধ্যমের দাবি, ইতোমধ্যে মেসিকে বরণ করে নিতে আইফেল টাওয়ার ভাড়া করে ফেলেছে পিএসজি। আর আলোচনা স্বার্থে শিগগিরই মেসির প্যারিস পৌঁছানোর কথাও ভাসছে সজোরে, যদিও এখন পর্যন্ত কোনো পক্ষই বিষয়টি নিয়ে মুখ খোলেনি। শেষ পর্যন্ত মেসি পিএসজিতে যোগ দিলে বিশ্বের সবচেয়ে দামি ফুটবল দল হয়ে উঠবে এটি। এক লাফে এ তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে আসবে পিএসজি। বর্তমানে দলটির খেলোয়াড়দের মূল্য 91 কোটি 77 লাখ ইউরো। মেসি যুক্ত হলে তার সাথে যোগ হবে 7 কোটি 20 লাখ ইউরো। সব মিলে পিএসজি স্কোয়াডের মূল্য দাঁড়াবে প্রায় 100 কোটি ইউরো। যদিও খেলোয়াড়দের মূল্য বিবেচনায় বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি ক্লাব ম্যানচেস্টার সিটি, স্কোয়াডের মূল্য 106 কোটি ইউরো। তৃতীয় দামি খেলোয়াড়ের দল লিভারপুল, দলটিতে থাকা খেলোয়াড়দের মোট মূল্য 90 কোটি 4 লাখ ইউরো। চতুর্থ অবস্থানে আছে চেলসি, স্কোয়াড মূল্য 89 কোটি 60 লাখ ইউরো। 86 কোটি 30 লাখ ইউরো মূল্য নিয়ে পঞ্চম অবস্থানে আছে রিয়াল মাদ্রিদ। বিশ্লেষকরা বলছেন, মেসিকে দলে নিতে পারলে পিএসজির মূল্য তো বাড়বেই, দলের আত্মবিশ্বাসও বাড়বে বহুগুণ। সেই সাথে বাড়তি পাওনা মেসি ভক্ত দর্শক শ্রেণী। সব মিলে মেসিকে পাবার পর চ্যাম্পিয়ন্স শিরোপা জয়ে ম্যান ইউকে ভালোই টক্কর দেবে পিএসজি। শুধু তাই নয়, মেসি, নেইমার আর এমবাপ্পের সমন্বয়ে হালের সবচেয়ে অ্যাটাকিং আক্রমণ ভাগের দাবিদারও হবে দলটি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।